আসসালামু আলাইকুম, আমি তানভীর কবির। গতদিন ফাজানের নীতির উপর একটা থিওরি ক্লাস নিয়েছিলাম। আজকে কিছু এমসিকিউ সলভ করিয়ে দেবো। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমি মাত্র 7টা এমসিকিউ সলভ করিয়ে দেবো। এখন বাকি এমসিকিউ গুলো মানে যত রকমের এমসিকিউ আছে আপনাদের কাছে কোনো অ্যাডমিশন গাইড থাকলে বা যদি এইচএসসি ক্লাস করেন তাহলে আপনাদের কাছে একাডেমিক কোনো গাইড থাকলে সেখান থেকে প্র্যাকটিস করবেন। এবং এমসিকিউ ক্লাসগুলো মানে এমসিকিউ ওই এমন কোনো ক্লাস করবেন না যেখানে এমসিকিউ সব সলভ করিয়ে দিচ্ছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আর আমি মাত্র 7টা এমসিকিউ সলভ করে দিচ্ছি শুধু আপনাদের ওই প্র্যাকটিসটা ধরার জন্য, মানে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন সেইটা ধরানোর জন্য 7টা এমসিকিউ সলভ করে দিচ্ছি। তো আসেন শুরু করি। আচ্ছা, এমসিকিউ সলভ করানোর আগে গতদিন ফাজানের নীতির যে 4টা শর্ত দেখিয়েছিলাম ওই শর্তগুলোর মধ্যে 4 নম্বর শর্তটা নিয়ে কিছু বলা হয়নি। এখন ওই শর্তটা নিয়ে একটু বলে নিই, তারপর এমসিকিউ ক্লাস শুরু করছি। আচ্ছা, 4 নম্বর শর্ত যেটা ছিল সেটা হচ্ছে ডি আর এফ অরবিটালে ইলেকট্রন থাকবে। যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা বেশি সমযোজী হবে। শর্তটা হচ্ছে ডি ও এফ অরবিটালে ইলেকট্রন থাকবে। সরি, হাতের লেখা তো এমনি খারাপ, তার উপর আবার মোবাইলে লিখছি, এই জন্য হাতের লেখা আরো বেশি খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরেন হচ্ছে কি দেব, এফিএসও ফোর আর একটা হচ্ছে এমজিএসও ফোর। ওকে, এখন SO4 2- মানে সালফেট আয়ন, এটার চার্জ হচ্ছে -2। তাহলে স্বাভাবিকভাবেই Fe হবে +2, মানে ফেরাম হবে +2 আর ম্যাগনেসিয়াম হবে +2। তাহলে এখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, মানে ফেরাম কত, ফেরাম হচ্ছে 26, দুইটা চলে গেছে, মানে 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন চলে গেছে। এখন 26 থেকে 2 বাদ দিলে হচ্ছে 24। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। একটু ছোট করে নি, মোবাইলে নেওয়ার সমস্যা হচ্ছে এইটা যে বারবার লিখতে হচ্ছে আর ছোট করতে হচ্ছে। এটা যদি হোয়াইট বোর্ডে নিতাম ক্লাসটা ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে হোয়াইট বোর্ডে নিলে বারবার এই এমসিকিউ লেখা লাগতো। আচ্ছা, 3s2, 3p6, এবার হচ্ছে 3d, বাট তার আগে 4s যাবে, ওই যে আউবাউ নীতি, 4s2 আর 3d6। এখন Fe2+, এটা হচ্ছে আমি যেটা এখন লিখলাম সেটা হচ্ছে ফেরামের ইলেকট্রন বিন্যাস। Fe2+ হইলে এই যে 4s2 এইটা বাদ চলে যাবে, মানে ওই 4s অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন সরে যাবে। তাহলে এটা হচ্ছে Fe2+ ইলেকট্রন বিন্যাস। এবার Mg2+ ইলেকট্রন বিন্যাস, জি কই, ও জি এখানে চলে আসছে, Mg। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6 হবে। 1s2, 2, 2s2, 2p6। ম্যাগনেসিয়াম 12, দুইটা চলে গেলে থাকছে 10, তাহলে 2 আর 2 4 আর 6 4 10। তো এই হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর Fe2+ ইলেকট্রন বিন্যাস। এখন দেখেন, ম্যাগনেসিয়াম 2+ এ কোনো ডি অরবিটাল নাই, আর Fe2+ এ ডি অরবিটাল ইলেকট্রন আছে। এই জন্য যেহেতু ডি অরবিটাল ইলেকট্রন আছে আর আমাদের শর্ত আছে যদি ডি অরবিটাল ইলেকট্রন থাকে তাহলে সমযোজী বেশি হবে। এই জন্য Fe2+, মানে Fe যে যৌগটা আছে, FeSO4, এইটা MgSO4 এর সাথে, মানে MgSO4 এর থেকে বেশি সমযোজী হবে। ওকে, তো এটাই হচ্ছে সেই ব্যাখ্যাটা। তো এখন আসেন মূল এমসিকিউতে আসা যাক।
আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে কোনটা পানিতে অদ্রবণীয়, মানে কোনটি পানিতে দ্রবণীয় হবে না। এখন এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে আপনাদেরকে আগে জানতে হবে যে, মানে এই জিনিসটা বুঝতে হবে যে শুধু কেমিস্ট্রি না, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সব ক্ষেত্রেই এমসিকিউ প্রশ্নটা দেখেই বুঝে ফেলতে হবে যে প্রশ্নে মূলত কি চেয়েছে। এখানে চেয়েছে হচ্ছে কোনটি পানিতে অদ্রবণীয়। অদ্রবণীয় কার বৈশিষ্ট্য, যে কি আয়নিকের নাকি সমযোজীর? এটা হচ্ছে সমযোজীর বৈশিষ্ট্য। তাহলে মূলত চেয়েছে হচ্ছে কোনটি সমযোজী, বা প্রশ্নের এমসিকিউ মানে অপশনগুলোর মধ্যে কোনটি বেশি সমযোজী। দেখেন প্রথম অপশন হচ্ছে CaCl2, Ca, তারপর CaBr2, তারপর CaI2 আর CaF2। এখন এদেরকে আগে ভেঙে ফেলতে হবে, মানে ক্যাটায়ন অ্যানায়ন এই দুই আকারে ভেঙে ফেলতে হবে। একটু কালারটা চেঞ্জ করে নিই, কালো নি, দেখা যাবে। আচ্ছা, তো ক্যাটায়ন অ্যানায়ন আকারে ভেঙে ফেলতে হবে। তো প্রথমটাকে যদি ভাঙি তাহলে ক্যালসিয়াম 2+ আর Cl-। এবার সেকেন্ডটাকে ভাঙলে, মানে বি নম্বর অপশনকে ভাঙলে পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম 2+। ওই যেটা প্রথমটা একটু ছোট করে নিই। হুম, এবার এইটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম 2+ আর ব্রোমিন মাইনাস। তিন নম্বরটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম 2+, আয়োডিন মাইনাস, আর এখানে ক্যালসিয়াম 2+, ফ্লোরিন মাইনাস। এখন দেখেন এখানে যে ক্যাটায়নটা আছে ক্যালসিয়াম 2+, এই প্রত্যেকটাতে ক্যালসিয়াম 2+ আছে। প্রত্যেকটাতে ক্যালসিয়াম 2+ থাকে মানে হচ্ছে ক্যাটায়ন সব কয়টাতে সেম আছে। আর প্রথম রুলটা হচ্ছে, মানে এমসিকিউ সলভিং এর রুলটা হচ্ছে, যেইটা সেম থাকবে সেইটাকে চিন্তা করবেন না, সেটাকে বাদ দিয়ে চিন্তা করবেন। যেইটা সেম থাকবে ওইটা বাদ। তো এখানে ক্যাটায়ন সেম, ক্যাটায়ন বাদ। আমাদের কাজ শুধুমাত্র অ্যানায়ন নিয়ে। তাহলে ক্যাটায়ন গুলোকে মুছে দিই। এই যে আমাদের কাজ এখন শুধুমাত্র অ্যানায়ন নিয়ে। এখন আহ এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা সেম গ্রুপের না? সেম গ্রুপের তো, 17 নম্বর গ্রুপ। তাহলে দেখেন ফ্লোরিন মানে একদম শুরু থেকেই আছে, উপরে উপরে আছে ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, তারপর আছে ব্রোমিন, তারপর আছে লাস্টে আয়োডিন। এখন উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? ওয়েট, আবার ছোট করতে হবে, মানে সরাতে হবে। তাও সময় কম লাগবে, যদি আমি হোয়াইট বোর্ডে নিতাম আরো বেশি সময় লাগতো। আচ্ছা, উপর থেকে নিচের দিকে গেলে, মানে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, আর বাম থেকে ডানে গেলে আকার কমে। ওকে, এখন প্রথম শর্ত কি ছিল সমযোজীর ক্ষেত্রে? যে ক্যাটায়নের আকার ছোট হইতে হবে আর অ্যানায়নের আকার বড় হতে হবে। যেহেতু এখানে ক্যাটায়ন সেম, ক্যাটায়নে চিন্তা করছি না, শুধুমাত্র অ্যানায়নে চিন্তা করছি, এজন্য অ্যানায়নের আকারটা বড় হতে হবে। আর আমাদের প্রশ্নে চাইছে কি কোনটা অদ্রবণীয়, তার মানে কোনটা সমযোজী। এখন সমযোজীর বৈশিষ্ট্য হচ্ছে, মানে সমযোজী শর্ত হচ্ছে অ্যানায়নের আকার বড় হতে হবে। তো এখানে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন, কারণ উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়বে। তো আয়োডিন এখানে সবচেয়ে বড়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে, মানে আয়োডিন যেহেতু বড়, শর্ত ফিল আপ করতেছে অ্যানায়নের আকার বড়, এই জন্য আয়োডিন সবচেয়ে বেশি সমযোজী, এই জন্য এটার অ্যান্সার হবে সি। এটার অ্যান্সার সি, CaI2। কারণ এটা কিন্তু এগ্রি 19-20-এর প্রশ্ন। এই সেম, মানে উল্টো প্রশ্নটা কোনটি পানিতে দ্রবণীয়, এই সেম প্রশ্নটা এসেছে হচ্ছে জাহাঙ্গীরনগর 19-20-এ, মানে সেম টাইপের প্রশ্ন। এই যে নিচের কোনটি পানিতে দ্রবণীয়, চট্টগ্রাম ভার্সিটি 18-19 আর জাহাঙ্গীরনগর 19-20 সেম টাইপের, মানে প্রশ্নটা সেম, জাস্ট অপশনগুলো আলাদা। এখন এটা দেখেন অপশনগুলো, BaSO4, PbSO4, PbSO3 আর Na2SO4। এখন এইটা ক্যাটায়ন অ্যানায়ন দুইটার একটাও লাগবে না, এটা শুধুমাত্র চার্জ দিয়ে সলভ করে পারেন। 3 নম্বর শর্তটা ছিল হচ্ছে চার্জ বেশি হইতে হবে সমযোজী হওয়ার জন্য। তো এটা শুধুমাত্র চার্জ দিয়ে সলভ করে ফেলা যাবে। এখন
আপনি যদি একটা ভাইয়ের ক্লাস করেন যে শুধুমাত্র এমসিকিউ সলভ করে দিচ্ছে, আপনি বসে বসে দেখছেন, আর কোনো কাজ নাই, মানে আপনি কোনো নোট করছেন না, কিছুই করছেন না, নিজে নিজে সলভও করছেন না, তখন কি হবে? আপনি এই যে প্রথম দেখাতেই বুঝতে পারবেন না যে এটা কি আমি ক্যাটায়ন বের করে সলভ করবো নাকি অ্যানায়ন দিয়ে নাকি চার্জ দিয়ে। তো আপনি যত প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, তত আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আমার কোন শর্তটা আগে দেখা লাগবে। তো এটা চার্জ দিয়ে খুব সহজে সলভ করে ফেলা যায়। দেখুন, SO4 2 আমি আর ওই এসও আচ্ছা লিখি। SO4 এটা হচ্ছে SO4 এর ক্ষেত্রে এটা 2 তাহলে Ba2+, লাল রং খুবই খারাপ দেখাচ্ছে, Ba2+, আর SO4 2-, আর এটা হচ্ছে মানে 2 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে Pb2+, SO4 2-। 3 নম্বরটা হচ্ছে Pb3+, আর SO আর SO3 দাঁড়ান, 3টা হয়নি, প্রথম প্রথম মোবাইলে লিখছো তো তাই অবস্থা। আচ্ছা, SO3 2-, আচ্ছা Pb3+, না Pb2+। ওকে, আর আর একটা বাদ আছে, Na2SO4। তো সোডিয়াম প্লাস আর SO4 2-। আচ্ছা, এই কিন্তু সোডিয়াম 2+, না সোডিয়াম প্লাস, এই আয়নটা আছে 2টা, আর SO4 2-, এটা হচ্ছে SO4 এর চার্জ। SO4 2-, তার মানে এখানে সোডিয়াম 2+ হবে না, এরকম না, সোডিয়াম 2+ হয় না, সোডিয়াম প্লাস হয়। সোডিয়াম প্লাস আয়নটাই আছে 2টা। তো এখন দেখেন এখানে SO4 2-, মানে অ্যানায়ন গুলো আছে, অ্যানায়ন গুলো সব সেম, আর ক্যাটন গুলোর মধ্যে Ba2+ আছে, Pb2+ আছে, Pb2+ আছে, সোডিয়াম প্লাস আছে। এখন আমাদের 3 নম্বর শর্তটা হচ্ছে চার্জ বেশি থাকতে হবে। চার্জ বেশি হলে কি হবে? চার্জ বেশি হলে সেটা বেশি সমযোজী হবে। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে হচ্ছে পানি, কোনটি পানিতে দ্রবণীয়। এখন সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হয় না, সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়, আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয়। তাহলে প্রশ্নে মূলত চেয়েছে কোনটি আয়নিক। তাহলে আয়নিক যদি সমযোজীর ক্ষেত্রে চার্জ বেশি হলে যদি সমযোজী হয়, তাহলে চার্জ যেটা কম, মানে উল্টো, চার্জ যেটা কম সেটা হবে আয়নিক বেশি। তাহলে এখানে সোডিয়ামের চার্জ 1, আর বাকিগুলো চার্জ হচ্ছে +2, সোডিয়ামের চার্জ হচ্ছে +1। তাহলে এখানে সোডিয়ামের চার্জ সবচেয়ে কম, তাই সোডিয়াম বেশি আয়নিক হবে। তাই এটার অ্যান্সার হচ্ছে D নম্বর, Na2SO4। আচ্ছা, এর পরের প্রশ্নটা, পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটা? পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটা? এটাও আগেরটার মতো সেম, জাস্ট একটু প্রশ্নের ভাষাটা ভিন্ন। যে পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম কোনটা, মানে পানিতে কোনটা সহজে দ্রবীভূত হবে, মানে এখানে কম থেকে বেশির দিকে, কোনটা কম দ্রবীভূত, মানে অপশানে কোনটা কম দ্রবীভূত আর কোনটা বেশি, এই কম থেকে বেশির দিকে গেছে। এখন আগের মতো সেম ভাবে এটা সলভ করতে হবে, যদিও এটা চার্জ দিয়ে না, এটা ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে সলভ করতে হবে। তো এটার জন্য আমাদের আগে পর্যায় একটা গ্রুপ লেখা লাগবে। মানে দেখেন, প্রত্যেকটা অপশনে ক্লোরিন সেম, প্রত্যেকটা অপশনে ক্লোরিন সেম, মানে আগে অপশনগুলো দিকে তাকাবেন, আমার মতো তো বারবার লিখে করার সময় থাকবে না। প্রত্যেকটা অপশনে ক্লোরিন সেম, তার মানে ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে অ্যানায়ন। তার মানে প্রত্যেকটা অপশনে অ্যানায়ন সেম, আর ক্যাটায়ন গুলো ভিন্ন। তাহলে যেহেতু অ্যানায়ন সেম, তাই অ্যানায়ন নিয়ে কোনো চিন্তা করব না, শুধুমাত্র ক্যাটায়ন নিয়ে চিন্তা করব। এখন এখানে আহ, প্রশ্নে চেয়েছে পানিতে দ্রাব্যতা বৃদ্ধির সঠিক ক্রম, তার মানে মূলত প্রশ্নে চেয়েছে কোনটা আয়নিক বেশি। তাহলে আয়নিকের ক্ষেত্রে সমযোজীর উল্টো যে শর্ত আছে সেগুলো চিন্তা করব। ক্যাটায়ন নিয়ে চিন্তা করছি, তাহলে সমযোজীর ক্ষেত্রে ক্যাটায়নের শর্ত ছিল যে ক্যাটায়ন ছোট হতে হবে আর অ্যানায়ন বড় হতে হবে। তাহলে আয়নিকের ক্ষেত্রে উল্টো হবে, যেহেতু অ্যানায়নে চিন্তা করছেন তাই অ্যানায়ন বাদ, ক্যাটায়নের আকারটা বড় হতে হবে।
এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে প্রত্যেকটা ক্যাটায়ন আছে সব কয়টা কিন্তু সেম গ্রুপের, 1 নম্বর গ্রুপের। তো 1 নম্বর গ্রুপটা একটু লিখে ফেলি। আর এই টাইপের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আপনাদেরকে ওই পর্যায় সারণী লেখাটা একটু শিখতে হবে, মানে গ্রুপ ভিত্তিক লেখা, পর্যায় ভিত্তিক লেখা, এগুলো শিখতে হবে। তো সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো, মানে ক্লাস নিব সামনে এগুলো নিয়ে। আচ্ছা, প্রথম গ্রুপ হচ্ছে, মানে প্রথম গ্রুপটা লিখছি আমি, মনে রাখি এইভাবে যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হাইতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, লিনাকে পটাশিয়াম, লিনাকে রুবি, রুবিডিয়াম, ছোট করে নি, রুবি সাজাবে সিজিয়াম আর ফ্রান্সিয়াম। তো এখানে সবচেয়ে মানে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, এটা আগেও লিখে আসছি, আর বাম থেকে ডানে গেলে আকার কমে। তো এখানে ক্যাটায়নের আকার দ্রাব্যতা বৃদ্ধির মানে ক্রম মানে হচ্ছে কোনটা আয়নিক বেশি হবে, তাহলে ক্যাটায়নের আকার এখানে বড় হইতে হবে। তাহলে এখানে সবচেয়ে মানে অপশনের মধ্যে, অপশনের সাথে মিলায় সবচেয়ে বড়টা হচ্ছে সিজিয়াম, আর সবচেয়ে ছোট হচ্ছে অপশনের সাথে মিলায় লিথিয়াম। তাহলে সিজিয়ামটা বড় হবে। সিজিয়াম বড় কোথায় আছে? অপশনগুলো দেখেন, সিজিয়াম বড় আছে একটাই অপশনে মাত্র, বি অপশনে। অপশন বিতে সিজিয়াম সবচেয়ে বড়, এই জন্য অপশন বি অ্যান্সার। এখন আরেকটু মিলায় দেখেন, এই হচ্ছে সিজিয়াম, এই হচ্ছে সিজিয়াম, এটার উপরে আছে পটাশিয়াম, তারপরে তার উপরে আছে সোডিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তেছে, আর নিচ থেকে উপরে গেলে আকার কমতেছে। আর যেটার আকার বড় হবে সেটা সবচেয়ে বেশি আয়নিক। এই যে সিজিয়াম সবচেয়ে নিচে আছে, মানে উপর থেকে নিচে, তো সবচেয়ে নিচে আছে, এই জন্য সিজিয়াম সবচেয়ে বেশি আয়নিক। এরপরে আছে, মানে এর উপরে আছে পটাশিয়াম, এই জন্য আয়নিক, পটাশিয়াম একটু কম আয়নিক। আর সোডিয়াম সবচেয়ে মানে উপরের দিকে আছে এই অপশনগুলোর মধ্যে, এই জন্য সোডিয়াম সবচেয়ে মানে এগুলোর মধ্যে সবচেয়ে কম আয়নিক। আচ্ছা, এটা গেল। এবার 4 নম্বর, কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? এটা কিন্তু এগ্রির প্রশ্ন, কৃষি। কৃষিতে কিন্তু ইদানিং খুব ভালো ভালো প্রশ্ন আসছে। কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? এখন এটা সমযোজীর একটা বৈশিষ্ট্য যে যেটা বেশি সমযোজী সেই যৌগটা সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়। যে যৌগটা সবচেয়ে বেশি সমযোজী হয় সেটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে। এখন এখানে অপশনগুলো দেখেন, প্রত্যেকটা অপশনে CO3 এই আয়নটা, মানে কার্বনেট আয়নটা সেম আছে। তো কার্বনেট আয়নটা যে চার্জ সেটা হচ্ছে থ্রি CO3 2 তাহলে প্রত্যেকটা অপশনে অ্যানায়ন সেম, CO3 2 মানে এটা হচ্ছে অ্যানায়ন, প্রত্যেকটা অপশনে অ্যানায়ন সেম। তাহলে অ্যানায়ন নিয়ে আমরা কোনো চিন্তা করবো না। তা আমাদের চিন্তা হচ্ছে এবার ক্যাটায়ন গুলো নিয়ে। তাহলে সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত মানে হচ্ছে কোনটা বেশি সমযোজী? বেশি সমযোজী, বেশি সমযোজী হলে সেটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে। ওকে, তো সোডিয়াম প্লাস, প্রথম অপশনে এখানে সোডিয়াম প্লাস আর CO3 2 তাহলে সোডিয়াম প্লাস আছে দুইটা, সোডিয়াম প্লাস। এখানেও অপশন বি তে এখানে পটাশিয়াম প্লাস, আর অপশন সি তে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 আর এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের, এই জন্য 2 আর এখানে মানে ডি নম্বর অপশনে বেরিয়াম 2 আচ্ছা, বেশি সমযোজী 3 নম্বর শর্ত এখানে আমরা চার্জ দেখবো, যেহেতু চার্জের একটা ডিফারেন্স পাওয়া গেছে অপশনে। তো 3 নম্বর শর্ত দেখবো, চার্জ বেশি হলে বেশি সমযোজী হবে। এখন এখানে চার্জ বেশি কোনটার? ম্যাগনেসিয়াম 2 চার্জ বেশি আছে, মানে উপরের সাথে কম্পেয়ার করলে, আর বেরিয়াম 2 চার্জ বেশি আছে। তাহলে
যেহেতু উপরে দুইটা চার্জ কম, তাই উপরে দুইটা আমরা চিন্তাই করবো না। আমরা চিন্তা শুরু করবো শুধুমাত্র এই নিচের দুইটা নিয়ে, নিচের দুইটা অপশন নিয়ে। তো 2 নম্বর গ্রুপে, যে 2 নম্বর গ্রুপটা আপনারা অনেক অনেক রকম মুখস্থ করেন। আমি মুখস্থ করেছিলাম যে বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। আচ্ছা, গ্রুপটা লিখে নি একবার। বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাইতে ম্যাগনেসিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব মানে ক্যালসিয়াম, সারের মোগলাই কাবাব সারের স্ট্রনশিয়াম নাকি সোডিয়াম, সম্ভবত সোডিয়াম এটা। বেরিয়াম মোগলাই কাবাব সারের বাটিতে, এটা হচ্ছে বেরিয়াম। আর রাখো, এটা রেডিয়াম। তো এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। তো এখানে দেখেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে এইটা, আর বেরিয়াম হচ্ছে এইটা। মানে উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়বে। কিন্তু আমাদের এটা হচ্ছে ক্যাটায়ন। তো ক্যাটায়নের সমযোজীর ক্ষেত্রে ক্যাটায়নের আকার ছোট হইতে হবে। তো উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়লে তাহলে উপরের দিকে আকারগুলো ছোট হবে। তাহলে এই দুইটার সাথে কম্পেয়ার করলে, মানে ম্যাগনেসিয়াম বেরিয়ামের সাথে কম্পেয়ার করলে ম্যাগনেসিয়ামের আকারটা সবচেয়ে কম হয়। এই জন্য ম্যাগনেসিয়াম আর বেরিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের যে যৌগটা আছে ওইটা বেশি সমযোজী হবে। আর বেশি সমযোজী হওয়া মানে হচ্ছে সেটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে। যত বেশি সমযোজী তত কম তাপমাত্রায় বিয়োজিত হয়। এর অ্যান্সার হচ্ছে MgCO3। আচ্ছা, এর পরের প্রশ্নটা একটা মানে এই বছর আসা বুয়েটের প্রশ্ন, 24-25 সেশনের বুয়েটের প্রশ্ন। কয়টা যৌগ দেওয়া আছে, বলছে যে কোনটার গলনাঙ্ক হ্রাসের হার, মানে এই যৌগগুলোর মধ্যে গলনাঙ্ক হ্রাসের হার কোনটি, মানে সবচেয়ে কম গলনাঙ্ক কোনটার। সমযোজীর বৈশিষ্ট্য ছিল যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তো সেই হিসেবে এখানে দেখেন প্রত্যেকটা যৌগেরই অ্যানায়ন সেম। তাহলে ক্যাটায়নের চিন্তা করব। এটা আগের মতো ওই 2 নম্বর গ্রুপেরই সব কয়টা যৌগ আছে, দেখি ওখানে কপি করা যায় কিনা। কপি, হ্যাঁ কপি অপশন আছে এখানে, পেস্ট। সুন্দর। সুন্দর হয়তো লাভ নেই, সমস্যা হচ্ছে আমার লিখতে সমস্যা হচ্ছে। এর থেকে হোয়াইট বোর্ডে লেখা সহজ। আর এই বার বা ছোট বড় করা খুব ঝামেলা। আচ্ছা, এখানে কি কি যৌগ আছে, বেরিয়াম আছে, সোডিয়াম, সম্ভবত সোডিয়াম, মনে নেই আমার। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম। তার মানে আছে হচ্ছে এইটা, বেরিয়ামে তো আছেই, ম্যাগনেসিয়াম আর এই ক্যালসিয়াম, মানে পরপর 4টা আছে। তো আমার চেয়েছে কি গলনাঙ্ক হ্রাস। আচ্ছা, গলনাঙ্ক হ্রাস তার মানে হচ্ছে বেশি সমযোজী, মানে যেটা সমযোজী বেশি হবে, মানে সমযোজী যৌগেরই তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে যত বেশি সমযোজী হবে তত কম গলনাঙ্ক হবে। বেশি মানে আমি বের করবো বেশি সমযোজী, আবার ছোট করা লাগবে। মানে লিখছি তো হাত দিয়ে, এই জন্য সমস্যা হচ্ছে হয়তো। যদি রাইটিং পেন দিয়ে লিখতাম তাহলে হয়তো সমস্যা হতো না। বেশি সমযোজী, ওকে। এখন এগুলো তো ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে সমযোজী হওয়ার শর্ত কি, উপর থেকে নিচের দিকে আকার কমবে ক্যাটায়নের আকার, কিন্তু ক্যাটায়নের আকার ছোট হইতে হবে সমযোজীর ক্ষেত্রে। তাহলে এই ম্যাগনেসিয়ামের যৌগটা সবচেয়ে বেশি সমযোজী হবে, যেহেতু এটা উপরের দিকে আছে। তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে বেরিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম যেটা আছে সেটা সবচেয়ে বেশি সমযোজী। তার মানে ওইটা, মানে ম্যাগনেসিয়ামের যৌগটার গলনাঙ্ক সবচেয়ে কম হবে। মানে অপশনগুলোর মধ্যে দেখেন কোনটা ম্যাগনেসিয়াম একদম লাস্টে আছে। এই যে অপশন বি তে ম্যাগনেসিয়াম একদম লাস্টে। এরকম সবকটা অপশন দেখা লাগে না, মানে অ্যাডমিশন এমন একটা জায়গা, এখানে আপনার প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। আপনি একটা সেকেন্ড ডিলে করলে বা একটা সেকেন্ড অতিরিক্ত অন্য কিছু নিয়ে চিন্তা করলে বা একটা প্রশ্নে অতিরিক্ত সময় দিলে আপনি পিছিয়ে পড়বেন। এই জন্য যতটা সময় বাঁচানো যায়, যেভাবে হোক যতটা সময় বাঁচানো যায়, যেমন একটা এমসিকিউ মানে একটা অপশন দেখে, একটা যৌগ দেখেই
আপনি একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারছেন, পুরো অপশনটা আপনার পড়াও লাগছে না। তবে কিছু কিছু জায়গা থাকবে জায়গা হচ্ছে এই প্রশ্নেই আহ, নিচের অপশন মানে ডি অপশনে আমি লাস্টে MgCl2 আরেকবার দিয়ে দিলাম, মানে লাস্টে ওই ভিতরের দিকে ক্রোমোটা চেঞ্জ করে দিলাম আর লাস্টে MgCl2 দিয়ে, তখন কিন্তু আপনার পড়াই লাগবে। বাট যদি এরকম থাকে যে যে কোনো একটা অপশনই লাস্টের দিকে মিলালে আপনার হয়ে যাচ্ছে, তাহলে আপনি পুরোটা আর কেন মিলাবেন? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর। আচ্ছা, এর পরের প্রশ্নটা। আচ্ছা, আরেকটা জিনিস, এই প্রশ্নটা হচ্ছে বুয়েট 24-25-এর। এর আগেরটা ছিল কৃষির, আর আগেরটা ছিল জাহাঙ্গীরনগরের। একটা জিনিস বুঝতেছেন, আপনার কিন্তু কোনো পরীক্ষাতেই মানে যে কোনো অ্যাডমিশন পরীক্ষাতে আপনার এই আপনার বইয়ের মধ্যে যে টপিক গুলো আছে ওইটার বাইরে কখনোই প্রশ্ন হবে না। সো বইয়ের টপিক গুলো খুব ভালোভাবে পড়েন, প্রত্যেকটা জিনিসের বেসিক ক্লিয়ার রাখেন। বইয়ের যে টপিক গুলো আছে প্রত্যেকটা জিনিসেরই বেসিক ক্লিয়ার রাখেন, ইনশাল্লাহ আপনি কোনো বাংলাদেশের কোনো অ্যাডমিশন পরীক্ষাতে আপনি আটকাবেন না। আচ্ছা, এর পরেরটা হচ্ছে কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হয়? সেই প্রশ্নটা এসেছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি 19-20 সেশনে। এটা কিন্তু এখন গুচ্ছের আন্ডারে, তার মানে প্রত্যেকটা টাইপেরই মানে প্রত্যেকটা জায়গা থেকেই কিছু ফাজানের নীতি থেকে প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলো কালেক্ট করে আজকে পড়াচ্ছি। তো এখন প্রথম অপশনটা NO3 মাইনাস মানে HNO3। তো এখানে যে আয়নটা সেটা হচ্ছে NO3 মাইনাস H প্লাস, মানে প্রথম অপশনটা H প্লাস NO3 মাইনাস। সেকেন্ড অপশনটা হচ্ছে H প্লাস ClO4 মাইনাস। থার্ড অপশনটা হচ্ছে H প্লাস, যেটা দুইটা আছে মানে H2SO4, এখানে H প্লাস SO4 2 মাইনাস। আর SO4 2 মাইনাস তাই বলে এই না যে H2 প্লাস হবে, H প্লাস, বাট জিনিসটা আছে দুইটা। আর এখানে হচ্ছে HBO4, সরি, H প্লাস BrO4 মাইনাস, মানে এই ClO4 মাইনাস আর BrO4 মাইনাস সেম গ্রুপেরই। তো এখানে দেখেন প্রত্যেকটা অপশনে ক্যাটায়ন সেম। এখন ক্যাটায়ন সেম তার মানে আমরা ক্যাটায়ন বাদ দিয়ে শুধুমাত্র অ্যানায়নের হিসাব করবো। এখন আমাদের প্রশ্নে চাইছে কি কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে। এখন বেশি পরিমাণে বিয়োজিত মানে হচ্ছে কোনটা সহজে বিয়োজন হয়ে যাবে, মানে কোনটা সহজে দ্রবীভূত হবে। কারণ যদি সহজে দ্রবীভূত হয় নাকি আয়নিক সহজে দ্রবীভূত হয়, অবশ্যই আয়নিক গুলো সহজে দ্রবীভূত হয়ে যাবে। তাহলে প্রশ্নে চেয়েছে কোনটা বেশি আয়নিক হবে। আচ্ছা, ক্যাটায়ন গুলো নিয়েও যেহেতু কাজ লাগছে না, তাহলে ক্যাটায়ন গুলো মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন NO3 মাইনাস, ClO4 মাইনাস, SO4 2 মাইনাস, BrO4 মাইনাস। ভাই আগের যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নতেই লাস্টে যে অ্যানায়ন গুলো ছিল ওইগুলো জাস্ট একটা মৌল, আর এখানে একটা মানে দুইটা মৌল একসাথে আছে। তো এখন কিভাবে হিসাব করবো? তো এখন দেখেন এই সব কয়টা অপশানেই মানে এখন যে কয়টা জিনিস বাকি আছে ওই কার্টন গুলো বাদ দেওয়ার পরে শুধুমাত্র অ্যানায়নের মধ্যে সব কয়টাতে অক্সিজেন আছে। যেহেতু সব কয়টাতে অক্সিজেন আছে তাই অক্সিজেনটা বাদ দিয়ে হিসাব করবেন। এই অক্সিজেন অক্সিজেন বাদ, এখানে অক্সিজেন বাদ, এটা অক্সিজেন বাদ, এটা অক্সিজেন বাদ। এখন বাকি থাকছে হচ্ছে নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন। কারণ এইগুলোকে, এই যে চারটে যৌগ আছে এই যৌগগুলো পর্যায় সারণী কোথায় কি আছে সেটা একটু জানা লাগবে। দেখেন নাইট্রোজেন, ধরেন নাইট্রোজেন এরকম একটা জায়গায় আছে পুরো পর্যায় সারণীর। নাইট্রোজেনের পাশে আছে নাইট্রোজেনের পাশে কি আছে, অক্সিজেন। নাইট্রোজেনের পাশে অক্সিজেন, তারপরে আছে ফ্লোরিন, ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তারপরে আছে ব্রোমিন, আর ক্লোরিন 17, আর তার ক্লোরিনের আগে আছে সালফার। এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করে একটু এই পুরো পর্যায় সময়টা লেখা পুরোটা না পারেন অ্যাটলিস্ট যেই যৌগ মানে যেই মৌলগুলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই মৌলগুলো কোথায় কি আছে, আর তার পারমাণবিক সংখ্যা, তার পারমাণবিক ভর, এই সব কিছুই লিখে লিখে পড়ার চেষ্টা করবেন। এখন দেখেন অক্সিজেন তো লাগছে না, ওইটা বাদ দিয়ে দিই। ফ্লোরিন লাগছে না, ওইটাও বাদ দিয়ে দিই। এখন লাগছে শুধুমাত্র এইগুলো। এখন এইগুলোর মধ্যে দেখেন আমার চাইছে কি
ডোমনে বেশি পরিমাণে বিয়োজিত হবে। আচ্ছা, ডোমনে বেশি পরিমাণে বিয়োজিত হবে, তার মানে আমার চেয়েছে হচ্ছে আয়নিক। কোনটা বেশি আয়নিক আমার বের করতে বলছে, কোনটা বেশি আয়নিক হবে। এখন নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন, এই সব কয়টার মানে আয়নিক সমযোজী হইতে গেলে এগুলো তো সব অ্যানায়ন। এই সমযোজী হইতে গেলে অ্যানায়নের আকার বড় হইতে হয়, কিন্তু এখানে যে আছে আয়নিক, তার মানে এখানে উল্টো, অ্যানায়নের আকারটা ছোট হইতে হবে। তাহলে এখানে না সেম গ্রুপ নেই, সেম পর্যায়েও নেই। তাহলে এখন কিভাবে সব করবেন দেখেন, বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে অ্যানায়নের আকার ছোট হওয়া লাগবে। তাহলে বাম থেকে নাইট্রোজেন দেখেন, নাইট্রোজেন থেকে এই ডানের দিকে যাচ্ছি, তখন কিন্তু আকার কমতেছে। আবার উপর থেকে যখন নিচের দিকে যাব, তখন আকার বাড়বে। সেই হিসেবে নাইট্রোজেন থেকে ক্লোরিন, এটা কিন্তু ডানে আছে, নিচে আছে, বাট এটা ডানে আছে, তাই এটা আকার কমতেছে, মানে এইদিকে গেলে আকার কমতেছে। আবার ক্লোরিনের সাথে ব্রোমিন যদি হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু ব্রোমিনের আকার বেড়ে যাচ্ছে, আর ঘুরে ফিরে সেই ক্লোরিনের আকারই কম হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি এখানে এই চারটা যে মৌল আছে, এই চারটা মৌলের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিন। এই জন্য এখানে অ্যান্সার আছে HClO4, অ্যান্সার বি। মানে কোনটার এখানে কি আছে, কোনটা সবচেয়ে বেশি আয়নিক। যেহেতু সমযোজীর ক্ষেত্রে অ্যানায়নের আকার বড় হতে হয়, তাই আয়নিকের ক্ষেত্রে অ্যানায়নের আকার ছোট হইতে হবে। এই সব কয়টার মধ্যেই সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিন, কারণ ওই বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার কমবে এবং উপর থেকে নিচে গেলে আকার বাড়বে। আচ্ছা, এটা গেল। এবার লাস্ট এমসিকিউ, রাজশাহী। রাজশাহী 2022-এর প্রশ্ন। এটা কিন্তু রাজশাহী একটু অন্যরকম প্রশ্ন করে। অন্যরকম বলতে একদম গতানুগতিক, মানে অন্যান্য ভার্সিটি গুলো যেই ধারায় প্রশ্ন করে, রাজশাহীতে আপনি একদম ওই লেভেলে পাবেন না। একটু একদম ওরা অন্যরকম, মানে ওদের মতো করে প্রশ্ন করে। তো রাজশাহীর জন্য মানুষ, মানে প্রত্যেকটা ভার্সিটির জন্য অ্যানালাইসিস করে পড়া উচিত, বিশেষ করে রাজশাহীর জন্য একটু বেশি পড়া উচিত, মানে ওদের ভার্সিটি প্রশ্ন অ্যানালাইসিস করে। তো দেখেন এখানে অন্যান্য ভার্সিটিতে যেখানে কোনটা বেশি আয়নিক, কোনটা বেশি সমযোজী, এই টাইপের প্রশ্ন দিয়েছে, রাজশাহী আহ সমযোজীর বৈশিষ্ট্য থেকেই প্রশ্ন দিয়েছে। মানে আপনারা শুধুমাত্র যেই ফাজানের নীতির ওই টাইপের এমসিকিউ গুলো সলভ করবেন, বৈশিষ্ট্য পড়বেন না, তা হবে না। রাশির জন্য বৈশিষ্ট্য পড়া লাগবে। তো এখন দেখেন নিচের কোনটি সঠিক নয়। ও আর একটা কথা, এই প্রশ্ন করার ক্ষেত্রে খুবই ঠান্ডা মাথায় প্রশ্ন করবেন যে কি চাইছে। নিচের কোনটি সঠিক নয়, উত্তেজিত ব্যাচ 27-এর মতো। এই কোনটি সঠিক নয়, এই নয়টা বাদ দিয়েন না আবার। আচ্ছা, প্রথমটা হচ্ছে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। সঠিক নয়, এটা কি সঠিক নয়? এটা তো ঠিকই আছে, তাহলে এটা সঠিক, তাহলে এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে না, সেই হিসেবে কাটা দিচ্ছি। স্ফুটনাঙ্ক কম, এটা ঠিক আছে, মানে কথা সত্যি। সমযোজী যৌগ সমানতা ধর্ম দেখায়, হ্যাঁ, এটাও সত্যি। কারণ একটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। কত নম্বর? বি নম্বর অপশন। আচ্ছা, C4H10 মানে বিউটেন, এটা একটা সমযোজী যৌগ। এই C4H10, এই বিউটেনটা, এটা সমানতা দেখায়। কি দেখাবে? এটা সমানতা দেখাবে। এটার থেকে মানে সেম যৌগ থেকেই আমরা আরো যৌগ তৈরি করতে পারবো, যেমন CH3, CH3, CH2, CH2, CH3, এটা একটা সমাণু হয়। আর একটা সমাণু হয়, ছোট করা লাগবে না, ঠিক আছে, এ হয় কেন বারবার, আবার সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ, CH3, সি CH, এখানে হচ্ছে এটার, এখানে একটা, হ্যাঁ সেটা CH3, আর এটার CH3, ঠিক আছে না? 3 3 9 আর 1 10, হ্যাঁ ঠিক আছে। তো এটা প্রথম যে যৌগটা, এটা হচ্ছে বিউটেন, নর্মাল বিউটেন। আর এই সেকেন্ড যে যৌগটা, মানে এইটা, এটা হচ্ছে 2 মিথাইল
পেন্টেন, মানে এটার মানে গাঠনিক সংকেত সেম, আণবিক সংকেত ভিন্ন। এখন এটা কিন্তু সমানও হয়, আর এটা কিন্তু সমযোজী যৌগ, মানে বিউটেন একটা সমযোজী যৌগ, তাই সমযোজী যৌগ সমানত দেখায়, এটাও ঠিক আছে। যেহেতু ঠিক আছে তাই প্রশ্ন অনুযায়ী সঠিক নয়, তো এটাও কাটা। আচ্ছা, এখন সি নম্বরটা, আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে অদ্রবণীয়। না, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়, তার মানে এটা ঠিক আছে। এই অপশনের মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি। আয়নিক যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়, মানে পোলার দ্রাবকে দ্রবণীয়, সরি। এটা একটু দেখে নিই। সি নম্বর অপশন, আয়নিক যৌগগুলো পানি পানি তারপর হচ্ছে তরল এইচ, মানে এতে HCl HBr, মানে এক্স হচ্ছে হ্যালোজেন, তরল HX, এই এক্স হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, ওকে। তরল HX, আর আছে নাইট্রিক অ্যাসিড, পানি, তরল HX, আরো কিছু ছিল মনে আসছে না, নাইট্রিক অ্যাসিড, এগুলো তো দ্রবণীয়, মানে পানি তো দ্রবণীয়, এর সাথে তরল HX, মানে ওই এক্সটা হচ্ছে হ্যালোজেন, আর নাইট্রিক অ্যাসিড এগুলো তো দ্রবণীয়। আচ্ছা, এখন ডি নম্বর অপশনটা, সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় স্ফটিক আকারে থাকে। আচ্ছা, এটা একটু দেখি। ডি নম্বর, সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় স্ফটিক আকারে থাকে। হ্যাঁ, এটাও ঠিক আছে, কারণ আয়নিকের মানে আয়নিক যৌগগুলো কিভাবে গঠিত হয়, আয়নিক যৌগগুলোর একটা ক্যাটায়ন পার্ট থাকে আর একটা অ্যানায়ন পার্ট থাকে। এই ক্যাটায়ন আর অ্যানায়নের যেই বন্ধনটা, এই বন্ধনটা খুবই শক্তিশালী হয়, যার কারণে এই শক্তিশালী হওয়ার কারণে আর শক্তিশালী হয় এবং একই সাথে পুনরাবৃত্তিশীল, মানে একই বন্ধনটা অনেকগুলো থাকে, এই পুনরায় বারবার হইতে থাকে, এই জন্য হচ্ছে পুনরাবৃত্তিশীল। শক্তিশালী প্লাস পুনরাবৃত্তিশীল হওয়ার কারণে ওইগুলো স্ফটিক আকারে থাকে। যেমন ধরেন NaCl কিন্তু লবণ, এটা কিন্তু স্ফটিক আকারে থাকে। যেমন Na প্লাস আর ক্লোরিন মাইনাস, এই যে NaCl, এটা স্ফটিক আকারে থাকে। আবার যেমন ধরেন CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড, CaF2, এটার Ca2 প্লাস আর ফ্লোরিন মাইনাস, এইটার কিন্তু মানে স্ফটিক না, কিন্তু এটা জালের মতো থাকে, এটা থাকে মানে জালের মতো, মাকড়সার জাল টাইপের, ওই জালের মতো থাকে। তো ডি নম্বর অপশনটাও সঠিক আছে, যে সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় স্ফটিক আকারে থাকে, এটাও সঠিক আছে। তো প্রশ্নে যে আছে কোনটা সঠিক নয়, তো সি নম্বর অপশনটা এখানে সঠিক না। তো এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকটা টাইপের এমসিকিউ সলভ করে দিয়েছি, এখন আপনাদের কাজ হচ্ছে যত পারেন এমসিকিউ প্র্যাকটিস করা। সলভ যা করানোর আমি বুঝাই দিয়েছি, এখানে 7টা এমসিকিউর মধ্যেই ম্যাক্সিমাম সব টাইপ কভার হয়ে গেছে। ফার্দার এর থেকে যত বেশি এমসিকিউ পারেন, সামনে এইচএসসি এক্সাম, আবার এইচএসসির পরেই অ্যাডমিশন শুরু হবে, আর যারা 24-এর সেকেন্ড টাইমাররা আছে তারা তো অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আপনারা সবচেয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস করতে থাকেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।